আমি একজন ১৮ বছরের নারীর অর্থ কি? আমার নাম শোভা। আমি নাচতে অনেক পারদর্শী ছিলাম। আমি একজন মুসলিম পরিবারের মেয়ে হয়েও নৃত্যশিল্পে অনেক বেশি পারদর্শী ছিলাম। তাই আমার নিজস্ব একটা নৃত্যের ক্লাব ছিল, যেখানে আমি ছোট বড় সব রকম মেয়েদের নৃত্য শেখাতাম। এদিকে আমি আবির নামের একটি ছেলেকে ভালোবাসতাম। আমি ভালোবেসে আবিরকে বিয়েও করেছিলাম। ছেলেটি আমাকে কিন্তু ভীষণ ভালোবাসত, এবং তার ভালোবাসার টানে আমি তাকে বিয়ে করেছিলাম। এতে আমার পরিবারের লোকজনের কোনো আপত্তি ছিল না। তারপর বিয়ের পরে যখন আমি আবির সঙ্গে শ্বশুর বাড়িতে এলাম, তখন আমার স্বামী বাসর রাতে আমাকে অনেক ভালোবাসে ফলের রস খেতে দিয়েছিল, এবং সে নিজেও এক গ্লাস শরবত খেয়েছিল। তারপর ওই শরবত খাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন চোখ খুলতে আমি যা দেখলাম তাতে আমি মরে যাওয়ার অবস্থা হয়েছিল। কারণ ওই বাসর রাতে আমার স্বামী তো আমার কাছে ছিল না। ৪ জন পর পুরুষ আমার রুমে দেখতে পেলাম, এবং আজও বৃষ্টিতে আমাকে দেখছিল। তাদের অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা যেন কোনোদিন মেয়েমানুষকে দেখিনি। তারপর আমি যখন ভয়ে আমার স্বামীর নাম ধরে চিৎকার করতে শুরু করি, তখন ওই পরপুরুষের হেসে বলল, আমার স্বামী নাকি আর কোনোদিন ফিরে আসবে না। তারপর তারা সবাই মিলে আমাকে এমন অবস্থা করেছিল যা শোনার পর তোমাদের। আসলে আমার বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব কিন্তু আমাকে নিতে হয়েছিল, কারণ আমার ভাই তখন পড়াশোনায় মগ্ন ছিল। সে যেহেতু পড়াশোনায় ভীষণ ভালো ছিল, তাই আমি তার পড়াশোনায় কোনো রকম ক্ষতি হতে দিতে চাইনি। তার ডাক্তারি পড়ার খুব ইচ্ছে ছিল। আমার ভাই অনেক মেধাবী ছাত্র ছিল বলে আমিও তার জন্য কষ্ট করে টাকা ইনকাম করে তার পড়াশোনায় খরচ করে দিতাম। এদিকে আমার মা বাড়িতে বসে খাবার হোম ডেলিভারি করত। কাস্টমারদের পছন্দের খাবার দাবার রান্না করে সময় মতো তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব, এবং সেখান থেকে আমার মা কিছু টাকা ইনকাম করে নিত, এবং মায়ের ইনকাম করা টাকা দিয়ে আমাদের সংসার চলত। এভাবে বেশ কিছু দিন চলার পরে একদিন হঠাৎ করে আমার নৃত্যের ক্লাস কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ কিছু মানুষ ছিল যারা চাইতো না যে আমি নৃত্যের ক্লাস করাই। তাই তারা আমার ছাত্রীদের অনেক বিরক্ত করত, আর তার জন্য আমার নৃত্যের ক্লাসটাও বন্ধ হয়ে যায়, এবং আমার ইনকাম করা সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায়। আর আমার ইনকাম বন্ধ হয়ে যাওয়ায় আমি অনেক বেশি চিন্তিত ছিলাম যে এবার আমি কিভাবে আমার ভাইয়ের পড়াশোনার খরচ তুলব। ঠিক ওই সময় আমার দূর সম্পর্কের এক চাচা আমাদের বাড়িতে আসে। আমাদের সেই দূর সম্পর্কের চাচাকে দেখা মাত্রই আমরা অনেক খুশি হয়েছিলাম, কারণ একমাত্র উনিই তো ছিলেন যিনি বাবা মারা যাওয়ার পরে অন্ততপক্ষে আমাদের খোঁজ খবর নিতেন। উনি সেদিন অনেক খুশি হয়ে আমার মাকে ও আমাকে বললেন আমাদের জন্য নাকি একটা খুশির খবর আছে। তারপর উনি বললেন আমার জন্য নাকি একটা ভালো জায়গা থেকে কাজের অফার এসেছে। এটা অনেক বড় ইভেন্ট আছে, সেখানে নাকি জয়েন করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এবং আমি যেহেতু নাচে অনেক বেশি পারদর্শী ছিলাম, তাই আমার চাচা খুব ভালোভাবেই জানি যে তারা আমাকে খুব সহজেই কাজে নির্বাচিত করবে। তার 2 দিন পরে আমি যখন খুব খুশি হয়ে চাচার সঙ্গে শহরে আসি, তখন ওই প্রোগ্রামের যিনি মালিক ছিলেন উনার সঙ্গে আমিও চাচা দেখা করেছিলাম, এবং মালিক আমার মাথা থেকে পা পর্যন্ত খুব ভালোভাবে দেখে বলেছিল, আজ সন্ধেবেলায় আমার বাকি মেয়েদের সঙ্গে তুমিও ভালোভাবে সেজেগুজে তৈরি হয়ে থাকবে, এবং সেখানে গিয়ে নিজের নৃত্য নাচ দেখাবে। আমি তখন মালিককে বলেছিলাম আমাকে এখানে নৃত্য পরীক্ষা দিতে হবে। তো তখন মালিক আমাকে বলেছিল কোনো পরীক্ষা দিতে লাগবে না, সন্ধেবেলায় তৈরি হয়ে থাকবে। এই কথা বলে উনি 10,000 টাকা আমার হাতে অগ্রিম দিয়ে বলেছিলেন, এটা হচ্ছে তোমার প্রথম প্রোগ্রামের অগ্রিম টাকা। একটা প্রোগ্রামের জন্য 10,000 টাকা দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম। এবং আমার চাচা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, দেখলি তো তোকে কত ভালো জায়গায় আমি কাজ দিয়েছি। তারপর সেদিন সন্ধেবেলায় যখন আমি বাকি মেয়েদের সঙ্গে তৈরি হচ্ছিলাম, তখন জানি না কেন আমার মনে একটু খটকা লেগেছিল। কারণ বাকি যে মেয়েরা ছিল তারা আমাকে দেখে বলেছিল, আরে শোভা, চিন্তা করিস না, শুধুমাত্র একদিন গেলে এই ছবি সহজ হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। সেদিন যেহেতু আমার প্রথম প্রোগ্রাম ছিল, তাই আমি একটু ভয়ে ছিলাম, কিন্তু আমার সঙ্গে বাকি যে 3টি মেয়ে ছিল
তারা আমার মনের সাহস দিয়েছিল। কারণ আমি আগে বাচ্চাদের একটা রুমে নাচ শেখাতাম। কিন্তু আমি কখনো কোনো অনুষ্ঠানে গিয়ে নিজে নাচ করিনি। তারপর আমরা যখন 4 জনেই তৈরি হয়ে গেছিলাম, তখন আমাদের দেহের কি, আমাদেরকে দেখে বলো তোমরা তাড়াতাড়ি নিচে চলে এসো। গাড়ি চলে এসেছে। ওই দেহরক্ষীর নাম ছিল আবির। তারপর আমাদের দেহের কি মানে আবির আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল যেখানে আমাদের হওয়ার কথা ছিল। আবিরের কাজ ছিল মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া, আবার মেয়েদেরকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসা। কিন্তু যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে গিয়ে দেখি কোনো স্টেজ বা মণ্ডপ ছিল না। সেখানে তো অনেক ধনী ব্যক্তিরা ছিল, যারা শুধু আমাদেরকেই বারবার ঘুরে ঘুরে দেখছিল। কিন্তু আমি সেখানে কোনো স্টেজ বা মণ্ডপ দেখতে পাইনি যেখানে আমরা নিজেদের নৃত্য নাচ দেখাতাম। তারপর আমি যখন কোনো স্টেজ দেখতে পাইনি, তখন বাকি মেয়েদের জিজ্ঞেস করলাম যে এখানে তো কোনো স্টেজ বা মণ্ডপ নেই। তখন আমার সঙ্গে থাকা বাকি মেয়েরা যা বলেছিল সেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আসলে ওই মেয়েরা বলেছিল, আরে শোভা, কোনো স্টেজ লাগবে না, আমাদের তো এটি উদ্দেশ্য যে বড় লোকদের সাথে ঘরে গিয়ে টাকা ইনকাম করা। তখন আমার আর কোনো কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার চাচা আমাকে কোনো জায়গায় কাজ করাতে নিয়ে এসেছে, এবং সেই জায়গায় কিন্তু আমার চাচা ও মালিক উপস্থিত ছিল। তারপর আমি যখন সবকিছু জানতে পেরে অনেকে রেগে গিয়ে মালিকের কাছে গিয়ে বলেছিলাম যে এই হচ্ছে আপনার অনুষ্ঠান, প্রোগ্রামের নাম করে এসব মানসিকতার লোকেদের সামনে আমি কিন্তু নাচ করতে পারবো না। প্রোগ্রামের নাম করে আপনি তো আমার সঙ্গে ছলনা করেছেন। আমার সব কথা শুনে মালিক তখন অনেক বেশি রেগে গিয়ে আমার চাচাকে ডেকে বলেছিল, তোমার ভাতিজিকে ভালো করে বুঝিয়ে বলো যাতে এখানে কোনো রকম ঝামেলা না করে, কারণ এখানে সব বলল কাল সম্মানী লোকেরা আছে। আমার চাচা তখন আমাকে নিজের কথার জালে ফাঁসানো অনেক চেষ্টা করেছিল, এটা বলে যে আমি যদি এই কাজটা ছেড়ে দিই তাহলে আমার ভাইয়ের পড়াশোনা টাকা কোথা থেকে আসবে। আমি তখন মালিকও আমার চাচাকে বলেছিলাম আমি অন্য কোনো কাজ করব তাও ভালো, কিন্তু আমি এই ধরনের লোকেদের কাছে সে জানাতে পারব না এবং নিজের মান সম্মান নষ্ট করতে পারব না। আমি এই সব লোকেদের সামনে নাচব না। তখন মালিক অনেক রেগে গিয়ে আমাকে বলেছিল, তাহলে আমার 10,000 আমাকে এক্ষুনি ফেরত দেয় আর বেরিয়ে যা আমার এখান থেকে, তোর মতো আমি অনেক মেয়ে পেয়ে যাব। তারপর আমি আমার ব্যাগ থেকে 10,000 বের করে মালিকের হাতে দিয়ে সেখান থেকে রাগ করে চলে আসলাম। পরের দিন সকালবেলাতেই বাড়ি ফিরে চলে এসেছিলাম, এবং সেদিন আমার মন মেজাজ কিন্তু খুবই খারাপ ছিল, কারণ আমি চাচার উপর ভরসা করে উনার সঙ্গে গিয়েছিলাম। কিন্তু উনি তো আমাকে অন্য উদ্দেশ্য নিযুক্ত করেছিলেন যে মান সম্মান বলে কিন্তু কিছুই থাকে না, কারণ ওই ধরনের উদ্দেশ্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো লোক মেয়েদের অন্য কিছু করে বসতে পারে, এবং এতে আমরা কিছু বলতে পারব না। আর আমার কাছে তো আমার মান সম্মান অনেক মূল্যবান ছিল, তাই আমি টাকাটাকে সাইডে রেখে নিজের মানসম্মানের কথা ভেবে ওইখান থেকে নিজের বাড়ি ফিরে চলে এসেছিলাম। বাড়ি ফিরে আসা মাত্রই আমার ভাই অনেক খুশি হয়ে আমাকে জিজ্ঞেস করল, আপু, তোমার প্রথম অনুষ্ঠানটা কেমন হল? ঠিক ওই সময় আমার ভাই ও মাকে কিছু বলার আগেই কিন্তু আমাদের বাড়ির সামনে কিছু লোক জড়ো হয়েছিল এবং আমার মাকে কিন্তু উল্টোপাল্টা কথা বলছিল। তারপর আমরা সবাই যখন বাড়ির বাইরে আসি, তখন দেখি ৪৫ জন লোক আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, ও তার মাঝে 2 জন লোক এগিয়ে এসে আমাকে বলল, হোম ডেলিভারির নাম করে আপনি আমাদেরকে এত জঘন্য খাবার দিচ্ছেন, আপনাদের লজ্জা করে না? আমরা টাকা দিয়ে তোমাদের কাছ থেকে খাবার কিনে খাই, তার বদলে তোমরা আরশোলা দেওয়া ভাত ও তরিতরকারি আমাদের খাইয়ে মেরে ফেলা ধান্দা শুরু করেছে আজকের পর থেকে। কিন্তু আমরা কেউ তোমাদের কাছ থেকে আর হোম ডেলিভারি বা তোমাদের কাছ থেকে কোনো খাবার কিনে খাবে না। আমি তখন এগিয়ে এসে তাদের সবার সামনে হাত জোড় করে বলেছিলাম, আপনাদের হয়তো কিছু ভুল হচ্ছে, কারণ আমার মা খুব যত্ন সহকারে ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের হোম ডেলিভারি দেয়। তার মাঝে একটা লোক তার হাতের টিফিন বক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, অত যদি যত্ন সহকারে আমাদের খাবার দিত তাহলেই ভাতের মধ্যে আরশোলা কোথা থেকে এল? তারপর টিফিন বাটি ছুঁড়ে ফেলে দেওয়ার পরে যখন ভাতের দিকে আমাদের চোখ পড়ল তখন দেখলাম সত্যি কিন্তু ভাতের মধ্যে বেশ কয়েকটা মরা আরশোলা ছিল, যেটা দেখে আমার মন খারাপ করতে শুরু করেছি।
এবং সেদিনের পর থেকে কিন্তু আমার মায়ের ব্যবসাও বন্ধ হয়ে গেছিল এবং সেদিন আমি আমার মা ও ভাইকে আর কিছুই বলিনি যে আমি যেখানে কাজ করতে গেছিলাম সেটা কী ধরনের কাজ ছিল, কারণ বাধ্য হয়ে আমাকে আবার চাচার কথা শুনে মালিকের কাছেই কাজ করতে যেতে হয়েছিল। কারণ আমার তো সব রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। অবস্থায় যখন আমাকে মালিকের কাছে আবার আসতে হয়েছিল, তখন আমি বাধ্য হয়ে এটাকে আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। তাছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ আমার মা ও ভাইয়ের দেখাশোনার জন্য আমাকে বাধ্য হয়েই সেই উদ্দেশ্য নিযুক্ত হতে হয়েছিল। তারপর মালিক যেখানে আমাকেও আরও বাকি মেয়েদেরকে নাচ করতে পাঠান, সেখানে আমরা গিয়ে নাচতাম এবং আমাদের সঙ্গে গার্ড নিয়ে যেত। এবং আমরা যে বাড়িতে থাকতাম মাঝে মধ্যে আবির আমাদেরকে সেই বাড়িতে ছেড়ে দিয়ে আসত, বিশেষ করে যেখানে আমার মালিক আমাকে একাই নাচ গান করতে পারেন। সেখানে আবির আমার সঙ্গেই থাকত এবং আমার উদ্দেশ্য হয়ে যাওয়ার পরে কিন্তু খুব যত্ন সহকারে আবির আমাকে বাড়িতে নিয়ে আসত। এদিকে মালিকের কাছে উদ্দেশ্য সফল করার পরে আমি অনেক টাকা কিন্তু রোজগার করেছিলাম এবং আমার পরিবারের অভাব কিন্তু অনেকটাই দূর হয়ে গিয়েছিল। এদিকে আবিরের আমার প্রতি হাবভাব দেখে ধীরে ধীরে বুঝতে পারি যে আবির আমাকে পছন্দ করতে শুরু করেছে, কারণ একদিন যখন একটা অনেক বড়লোক পরিবারের ছেলে পার্টি করছিল, ওই পার্টিতে মালিক শুধু আমাকে একা পাঠিয়েছিল এবং আমি যখন পার্টিতে গিয়েছিলাম নাচ গান করার জন্য, তখন কিছু ছেলে আমার সাথে অন্য রকম আচরণ করতে চেয়েছিল। তখন আবির ছেলেদেরকে মেরেছিল আমার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য। তখন মালিক আবির সামনে এসে আবিরকে একটা থাপ্পড় মেরে বলেছিল, তুই আমার চাক, তাই তোর কিভাবে সাহস হলো আমার ক্লায়েন্টের সঙ্গে এত খারাপ ব্যবহার করার? বেশি বেয়াদবি করলে তোকে কিন্তু এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আবির তখন মাথা উঁচু করে মালিককে বলেছি, আপনার এই অসভ্যতা আমার আর কোনো দরকার নেই। আপনার এই কাজ আমি এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই বলে আবির আমাকে সেখান থেকে আমাকে বাইরে নিয়ে এসে বলেছিল, শোভা, তোমার আর এসব করার কোনো দরকার নেই। আমি তখন আবিরকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার ব্যাপারে এত ভাবছো কেন? তুমি আমার এত যত্ন কেন করছো? আমি তো তোমার কেউ নই। আবির তখন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, শোভা, অনেক দিন থেকেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু আমার সাহস হয়নি, কিন্তু আজ আমি তোমাকে সে কথাটা বলবো। তারপর আবির আমাকে বলেছিল সে নাকি আমাকে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। এদিকে সে যখন আমার কেয়ার করত তখন আমার খুব ভাল লাগত এবং আমিও মনে মনে তাকে পছন্দ করে ফেলেছিলাম। তাই আমিও তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। এবং তার 2 দিন পরেই আবির আমার মায়ের সঙ্গে দেখা করে বলেছিল আমাকে বিয়ে করে নাকি সে আমাকে নিয়ে বিদেশে চলে যাবে এবং এটাও বলেছিল যে সেখানে গিয়ে আমরা দুজন মিলে কাজ করব। যার টাকা রোজগার হবে সেটার কিছু অংশ আমার মা ও ভাইকে দিয়ে পাঠান, যাতে তাদের অসুবিধে না হয়। কারণ বিয়ের আগে আমি আবিরকে বলেছিলাম যে আমি কিন্তু বিয়ের পরেও কোনো ছোটখাটো কাজকর্ম করে আমার মা ও ভাইয়ের দেখাশোনা করব। আবির তখন আমাকে বলেছিল, শোভা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার সঙ্গে আছি এবং তোমার মা ও ভাইয়ের দায়িত্ব আজকের পর থেকে আমার উপর ছেড়ে দাও, কারণ আমি তো অনাথ, আমার তো কেউ নেই। তাই আজকের পর থেকে তোমরাই আমার সব। তারপর আমিও আবির আমাদের বাড়িতে মৌলানা সাহেবকে দেখে আমরা একে অপরকে খুব ভুল করেছিলাম এবং আমার মা ও ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ভীষণ খুশি ছিল। এবং আমি যেহেতু আবিরের ব্যাপারে সবকিছু আমার মা ও ভাইকে আগেই বলেছিলাম যে আবির কিভাবে আমার খেয়াল রাখত, তাই আমার মা ও ভাই আমার জন্য খুব খুশি ছিল। তারপর বিয়ের দিন রাতে যখন আবির আমাকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য শহরের দিকে রওনা দেয়, তখন সেদিন রাতে আমরা কিন্তু একটা হোটেলে ছিলাম এবং সেদিন আমার বাসর রাত ছিল এবং আমি নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে খুব খুশি ছিলাম। ভেবেছিলাম এবার হয়তো আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে এমনটা হবে। কারণ বাসর রাতে আমার স্বামী আবির যখন আমার রুমে আসে তখন সে আমাকে এক গ্লাস শরবত খেতে দেয় এবং সে নিজেও এক শরবত খায়। খাওয়ার পরে জানি না আমার কি হয়েছিল, কারণ আমি যখন চোখ খুলে তখন আমার যা দেখলাম তাতে আমার মরার মতো অবস্থা হয়েছিল। কারণ আমার বিছানায় আমার স্বামী নয়, অন্য একজন শুয়েছিল এবং আমি যে পরিস্থিতিতে ছিলাম সেটা দেখে আমি স্পষ্ট বুঝে গিয়েছিলাম যে আমার সঙ্গে কি ঘটেছে। কিন্তু আমার আগের রাতের কোথাও কোনো কিছুই মনে ছিল না। তারপর যখন ভালো করে চোখ খুললাম তখন দেখলাম আমি তো একটা আলাদা জায়গায় আছি। তারপর আমি যখন অনেক বেশি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাইরে গিয়ে আমার আবির নাম ধরে ডাকাডাকি শুরু করলাম।
তখন দেখলাম সেখানে অনেক মহিলা ও মেয়েরা ছিল। এবং আমি যখন একটা মহিলাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা কোথায়, তখন সে আমাকে ওই জায়গাটার ব্যাপারে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথাটা ঝিম ধরে ঘুরতে লাগল। তারপর আমি যখন তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামলাম,